এবার কি হয় বলতো, যখন কোন একটা লিকুইড মুভ করে, ধরো বলছি আমি লিকুইডটা এদিক থেকে এদিকে দেখো মুভ করছে, এটা ডিরেকশন অফ ফ্লো। এটা কি, এটা দেখো আমি বললাম ডিরেকশন অফ ফ্লো। যদি এই দিকটা যখন লিকুইড মুভ করে না, তখন কি হয়, ওই লিকুইড মলিকুল গুলো একটা গর্ত থেকে পরবর্তী গর্তে হোপিং করে করে যায়। যেমন দেখো না, দুর্গাপূজার সময় আমরা কি করি গো, একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেল হোপিং করি, মানে এই প্যান্ডেল থেকে তার পরে প্যান্ডেল, তারপর থেকে তার পরে প্যান্ডেল করি। তো এখানেও যখন দেখো লিকুইড মলিকুল গুলো মুভ করে একটা পার্টিকুলার ডিরেকশনে, সে প্রথমে একটা এই ফাঁকা গর্তে আসে, সেখান থেকে দেখো সে আবার পরবর্তী গর্তে যায়, এখান থেকে দেখো এইভাবে হোপিং করে করে যাচ্ছে, এখান থেকে আবার পরবর্তী গর্তে যায়, এইভাবে দেখো সে হোপিং করে করে একটা গর্ত থেকে আর একটা গর্তে গিয়ে দেখো সে মুভ করে। তাহলে এখানে বলতে পারি যে তাহলে দেখো যে there we have some free space or hole in liquid. When a liquid is moving, when a liquid is moving in a particular direction, ধরো কোন একটা পার্টিকুলার ডিরেকশনে মুভ করছে, তখন কি হয়, যে মুভিং ইন এ পার্টিকুলার ডিরেকশন এগেইনস্ট দেখো ভিসকাস ফোর্স, তখন কি হয়, দেখো they move from one hole to another or next hole. They move in one hole, বা they move through hole, দেখো they move through hole, একটা পথের মধ্যে দিয়ে বা হোলের মধ্যে দিয়ে যায়, এটা বললাম। এবার দেখো তো, তার মানে এরকম করে তো মুভ করছে, তাহলে যে মুভ থ্রু হোল। এবার কি হয়, দেখো যখন একটা মলিকুল একটা গর্ত থেকে আর একটা গর্তে যায়, তখন কি হয়, তাদের নিজস্ব এনার্জি অপেক্ষা আরো দেখো এই পরিমাণ এনার্জি গেইন করলে তবে কিনা সে উত্তেজিত হয়, এবং ফলে একটা গর্ত থেকে আর একটা গর্তে সে মুভ করে। এই যে অতিরিক্ত যে পরিমাণ এনার্জি দরকার পড়ে, সেটা কি আমরা ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি বা ইভিস বলবো। কি an extra amount of energy যখন যখন মুভ করছে, then an extra amount of energy is required, দরকার পড়ে, is required for moving the liquid molecule from for moving the liquid molecule from one hole to another next hole, দেখো কিছু এক্সট্রা এনার্জি দরকার পড়ে। দিস এক্সট্রা এনার্জি কি, দেখো আমরা ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি বলি। তাহলে মুভিং ফ্রম লিকুইড মলিকুল ফ্রম ওয়ান হোল টু নেক্সট অ্যানাদার হোল এখানে এগেইনস্ট ভিসকাস ফোর্স, এই এক্সট্রা এনার্জিকে এটাকে ইজ কল্ড ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি। এটা কি আমরা ভিসকোসিটি বা সান্দ্রতা সক্রিয়কর শক্তি বলা হয়।
ভিসকোসিটি, অ্যাক্টিভেশন এনার্জি। এটাকে সংক্ষেপে আমি ই সাফিক্সে ভিস লিখছি, ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, লিখে নাও। হয়েছে? হ্যাঁ স্যার। এবার তুমি দেখো তো, যখন এই যে ভিসকোসিটির মান যদি বেড়ে যায়, বলো কে কি বলছে বলো। বেশ, দেখো যদি ভিসকোসিটির মানটা বাড়ে তখন এই লিকুইড মলিকুলগুলোকে একটা হোল থেকে পরবর্তী হোলে মুভ করতে গেলে আরো অতিরিক্ত শক্তির দরকার পড়ে, মানে এই হাইটটা আরো বেড়ে যায়। এই যে দেখো আরো তার মানে কি সক্রিয় কম শক্তির মান দেখো আরো বেড়ে যাচ্ছে। তাহলে এখানে বলতে পারি কি যে as the viscosity of liquid increases, as the viscosity of liquid, as the viscosity of liquid increases, যত দেখো ইনক্রিজ করে additional energy, additional ADDITION, additional energy is required, additional energy is required to move the liquid molecule, to move the liquid molecule through one hole to another hole, through one hole to another hole। তাহলে আরো বেশি অ্যাডিশনাল এনার্জি দরকার পড়ছে, তাই কি হয় কি হয়, তাহলে এই যে দেখো যে এখন এই যে একটা মলিকুল যখন একটা হোল থেকে অন্য হোলে যায় সেখানে তো অনেক অনেক মলিকুল আছে, কোন মলিকুলটা এই গর্ত থেকে পরবর্তী গর্তে মুভ করবে সেইটা অ্যাকচুয়ালি বোলজম্যান ডিস্ট্রিবিউশন থেকে আমরা জানতে পারি যে কোন মলিকুলটা ওই যে এত মলিকুলের মধ্যে কোন মলিকুলটা এই হোল থেকে পরবর্তী হোল বা তার পরবর্তী হোলে মুভ করে। কি হয় এগেন ওই জন্য দেখো বোলজম্যান ডিস্ট্রিবিউশন থেকে আমরা এটা বার করতে পারি, এগেন ফ্রম বোলজম্যান ডিস্ট্রিবিউশন BOLTZ MANN, again from Boltzmann distribution, again from Boltzmann distribution কি হয় যে we know কোন মলিকুলটা এই একটা হোল থেকে পরবর্তী হোলে যাবে সেটা বোলজম্যান স্ট্যাটিস্টিক্স থেকে আমরা বার করতে পারি। from Boltzmann distribution we can determine, we can know which molecule, কোন মলিকুলটা which molecule occupy, which molecule occupy in one hole। ঠিক আছে, এইটা দেখো আমরা বোলজম্যান ডিস্ট্রিবিউশন থেকে করতে পারবো। ডিস্ট্রিবিউশনটা কিরকম, এই বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফলো করে বলেই দেখো আমরা এক্সপোনেনশিয়াল টার্মটা পাই। তাই দেখো আমরা কি বলতে পারি, এইটা দেখো এখানে সমানুপাতিক এক্সপোনেনশিয়াল টার্ম দেখো ইভিস বাই আমরা আরটি পাচ্ছি। এই এক্সপোনেনশিয়াল টার্মের অরিজিন কিন্তু বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। তুমি বলো না এখানে দেখো ইভি বা প্লাস সাইন দেখো দিয়েছি, তার কারণ কি গো, যত দেখো ইভিস এর মান বাড়বে দেখো এক্সপোনেনশিয়াল টার্মের মান বাড়বে, মানে ইটার মানও দেখো বাড়বে, কারণ আরো অ্যাডিশনাল এনার্জি দরকার পড়ছে। তাই দেখো ইটা বাড়লে ইভিস বাড়ে, আর ঠিক উল্টোটা টেম্পারেচার বাড়লে কি হয়, টেম্পারেচার বাড়লে দেখো এক্সপোনেনশিয়াল টার্মটার মান দেখো কমে যায়, তাই ইটার মানও দেখো কমে যায়। এই যে এক্সপোনেনশিয়াল টার্মের অরিজিন কি, দ্য অরিজিন অফ
the origin of exponential term, এটা কি বোঝম্যান স্ট্যাটিস্টিক্স। 5 নম্বর সেমে গিয়ে পড়াবো বোঝম্যান স্ট্যাটিস্টিক্স, STATISTICS। তাহলে আমরা এই রকমের দেখো একটা সম্পর্ক দেখো পেলাম টেম্পারেচারের সাথে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট অফ লিকুইড, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। যত দেখো এখান থেকে আমরা বাড়ছি, দেখো যে তারা আবার কি এলো দেখি, এখান থেকে দেখো এখান থেকে দেখো এটা বলা যায় কি যে যত ইটা পারে ইবিসি এর মানও দেখো তত বাড়ে। সো 1 নম্বর, at a particular temperature at a particular T as eta increases EVs, এটাও দেখো also increases, তার মানে আরো এক্সট্রা এনার্জি দরকার পড়ে পার্টিকেল গুলোকে একটা হোল থেকে পরবর্তী হোলে মুভ করার জন্য। তাই দেখো কি হয়, EVs এর মান দেখো বাড়ছে। তাহলে দেখো আমরা এরকম বলতে পারি। আর একটা দেখো বলতে পারি কি যে কোনো একটা নির্দিষ্ট লিকুইডের ক্ষেত্রে যত টেম্পারেচার বাড়ে ইটার মান দেখো কমে কমে যায়। যে ফর এ পার্টিকুলার লিকুইড যার ইবিসি এর মানটা ফিক্স, ফর এ particular liquid as temperature increases, এটা দেখো will be decrease বা will decreases, এটা will decrease। তাহলে এটাও দেখো আগের সঙ্গে দেখো মিললো। এবার ওখান থেকে দেখো তো আমরা এটা কি বলতে পারি, or এটা প্রপোর্শনালটাকে সরিয়ে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এ নিয়ে এলাম, তারপর এ দিয়ে আমি প্রপোর্শনালটাকে সরিয়ে তারপর আমি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এ বলেছি। আর এখানে দেখো ই টু দি পাওয়ার ইবিস বাই আর টি দেখো আছে, এটাকে বললাম প্রপোর্শনালিটি পি আর ও পি ও আর TIO NA LITY, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে দেখো তো আমাকে প্রমাণ করতে হবে ওই যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট আর ভিসকোসিটি কোএফিসিয়েন্টের মানটা কেন নেগেটিভ ছিল। দেখা যাক, তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট both side with respect to temperature। তাহলে দেখো আমরা টি ইটা বাই ডিটি, এটা এ এক্সপোনেনশিয়াল টার্মকে ডিফারেন্সিয়েশন করলে ওটাই পাওয়া যায়। তারপর দেখো যদি আমরা পাওয়ারটাকে করি, পাওয়ারটাকে করলে দেখো ইভিস বাই আর রইল, আর 1 বাই টিটাকে করলে মাইনাস 1 বাই টি স্কোয়ার। তাহলে আলটিমেটলি দেখো অর আমরা ডি ইটা বাই ডিটি সমান মাইনাস মাইনাস দেখো আমরা কি পাচ্ছি গো, এখানে দেখো এই যে ইভিস বাই আর টি স্কোয়ার ইন্টু এ ইন্টু ই টু দি পাওয়ার ইভিস বাই আর টি। এই যে দেখো একটা নেগেটিভ টার্ম দেখো আছে, এখান থেকে দেখো এই নেগেটিভ টার্ম থাকার জন্য কি বলবো, এইটা দেখো কি অতএব এইটা দেখো আমরা নেগেটিভ পেলাম, তার কারণ কি প্রত্যেকটা কোয়ান্টিটি দেখো পজিটিভ। তাহলে এখান থেকে বলতে পারি কি, সো এখান থেকে বলা যায় সো as temperature increases eta of liquid দেখো decreases। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার এই যে ইভিস এর মান আমরা কি করে বার করব সেটা এবার দেখি।
the experimental determination of viscosity activation energy. Experimental EXPRIMEN experimental determination of EVs কি করে পাবো একটু দেখি। দেখো আমরা কি পেয়েছি অ্যাকচুয়ালি, দেখো আমরা এটা পেয়েছি যে এটা সমান a ইন্টু e টু দি পাওয়ার EVs বাই RT। তাহলে e টু দি পাওয়ার আছে বলে বোথ সাইডে আমি ln দিলাম, ln এটা কি হবে ln a প্লাস ln e টু দি পাওয়ার EVs বাই RT। দেখো ln e টু দি পাওয়ার x টাকে আমরা কি লিখতে পারি x ln e। ln e এর মান দেখো 1, যেহেতু ln e ইকুয়াল টু 1 তো শুধুমাত্র দেখো আমি x পাবো। তাহলে পরের লাইনে ln এটা দেখো ln e, এখানে EVs বাই RT সামনে এলো, বাকিটা দেখো 1 হয়ে গেল। তাহলে এই সমীকরণ থেকে দেখো যদি আমরা এটাকে দেখো একটু আলাদা করে লিখি যে EVs বাই R ইন্টু 1/t। তাহলে এই যে দেখো আমি সমীকরণটা পেলাম, এই সমীকরণ থেকে যদি আমি এই যে ln এটার সঙ্গে 1/t প্লট করি কি পাবো, এর সঙ্গে এটা প্লট করলে দেখো সমীকরণটা অ্যাকচুয়ালি আমার y ইকুয়াল টু c প্লাস mx টাইপের দেখো আসছে, তাই না? তার মানে আমি দেখো এখানে যদি প্লট দেখানো হয়, আমি এখানে দেখো এরকম প্লটটা করছি যে একদিকে আমি এইদিকে আমি এই যে ln এটার সাথে 1/t প্লট করছি, তাহলে ধনাত্মক ছেদাংশ ধনাত্মক নতির একটা সরলরেখা পাবো। তাহলে কথায় কি বলতে পারি যে অতএব ln এটা ভার্সেস 1/t plot is a straight line with positive intercept and positive slope। এই স্লোপের মান কত, অতএব স্লোপ সমান দেখো আমরা EVs বাই R পাচ্ছি। সেখান থেকে দেখো অর ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি দেখো আমরা R ইন্টু দেখো স্লোপ বলতে পারি। তাহলে স্লোপের মান যদি আমার জানা থাকে, আমরা দেখো কি if slope is known, যদি আমার স্লোপ জানা থাকে we can determine EVs of a liquid। তাহলে এটা দেখো তুমি পারবে। অনেক সময় দেখো এই ডাটাটাও দিয়ে দেয় কি যে এইটা থেকে দেখো আমি এটাও দেখো করতে পারি কি, যদি বোথ সাইডে l এর পরিবর্তে লগ নেওয়া হয়, লগ নিলে দেখো আমরা কি পাবো ln টাকে লগে রূপান্তর করলে 2.303 মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এখানে দেখো 2.303 লগ a আছে, আর এখানে দেখো আমরা EVs বাই R ইন্টু 1/t। তাহলে এখান থেকে দেখো লগ এটা দেখো লগ a প্লাস EVs বাই 2.303 R ইন্টু 1/t। তাহলে এই সমীকরণ থেকেও এটা থেকেও দেখো তুমি বার করতে পারবে, কিন্তু একটুখানি দেখো পরিবর্তন হবে। এখানে তুমি দেখো যদি এটার সঙ্গে এটা প্লট করো, তাহলে এখানেও দেখো আমরা সেই একই প্লট পাবো। এখানেও দেখো আমি প্লটটা দেখিয়ে দিই, এখানেও দেখো তুমি ধনাত্মক ছেদাংশ ধনাত্মক নতি দেখো তুমি প্লট পাবে। তাহলে এখানে আমি দেখো প্লটটা করছি লগ এটার সাথে 1/t,
কিন্তু এখানে যেটা দেখো স্লোপ পাওয়া যায় তার মান দেখো ইভিস পাই 2.303 আর তাহলে অতএব এখানে স্লোপ হচ্ছে ইভিস মানে একটা 2.303 আর কিন্তু এক্সট্রা চলে আসছে। তাই তোমাকে খেয়াল করতে হবে কি ভার্সেস কি প্লটটা দিয়েছে। তাহলে এখান থেকে দেখো অতএব ইভিস এটা 2.303 আর ইন্টু দেখো আমরা স্লোপ পাচ্ছি। তাই কেয়ারফুল কি ভার্সেস কি প্লট দিয়েছে সেটা জানা খুব দরকার। ওকে করে নাও। আমি কিছু 10 ইয়ার্সে মার্ক করবো, 10 ইয়ার্স হাতের কাছে রাখো। সবাই বলে বলবে। হ্যাঁ স্যার হয়েছে। 10 ইয়ার্সে একটু মার্ক করো দেখি তো। 10 ইয়ার্সে এই রিলেটেড দেখো এগুলো হোমওয়ার্ক বাড়িতে করবে। দেখো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি 2003 দেখো 10-এর সি এর কোশ্চেন দাগ দাও, এগুলো অবশ্যই করবে কিন্তু। ক্যালকাটা ইউনিভার্সিটি 2006 দেখো 9-এর এর কোশ্চেন। ক্যালকাটা ইউনিভার্সিটি 2007 দেখো 9-এর ডি এর কোশ্চেন। আর একটা ক্যালকাটা ইউনিভার্সিটি 2009 একটা করি দেখো বলছি, এগুলো সবগুলো করবে কিন্তু 5-এর এ 2। আর একটা দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি 2010 5-এর বি এর 1। আর বর্তমানে কিছু দিয়ে দেখো বর্তমানের বিইউ 2004 তার 2-এর বি করো। 2007 দেখো 3-এর সি এর 4th পার্টটা করো, 4th পার্ট। আর একবারে শেষের দিকে এসো 2019-এ দেখো 2-এর এর 1। আর একটা বিইউ 2019-এ ওল্ড সিলেবাস, অ্যাকচুয়ালি ওল্ড নয়, এটা সিবিসিএস এ দেখো দিয়ে পাবে। এটা তোমাদের আগে যে প্যাটার্নটা ছিল সেখানে দেখো 2-এর ডি এর 2 দেখো পাবে, অবশ্যই করবে এগুলো। বলে বলবে। হয়েছে স্যার। বেশ, নেক্সট আসছি যে এবার ভিসকোসিটি অফ গ্যাস দেখি, গ্যাসের ভিসকোসিটি কি করে পাওয়া যায়। তাহলে লিকুইডটা হলো, এবার আসছি গ্যাস ভিসকোসিটি অফ গ্যাস। ভিসকোসিটি অফ গ্যাস আমি জাস্ট একটু পার্থক্যটা বলি, লিকুইড এবং গ্যাসের ভিসকোসিটির মধ্যে পার্থক্যটা একটু বলা যাক। দেখো আমরা একদিকে লিকুইডের জন্য বলি, এদিকে লিকুইড, এইদিকে আমি গ্যাসের জন্য বলছি। মাঝে একটা লাইন টেনে দিই। দেখো আমরা লিকুইডের জন্য অরিজিন কি পেলাম, লিকুইডে দেখো ভিসকোসিটির অরিজিন দেখো আমরা এটা বলেছি কি যে এক্ষেত্রে দেখো ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স আমরা বলি, তাই তো। এখানে দেখো পার্টিকেল গুলোর মধ্যে দেখো দূরত্ব খুব কম, কারণ লিকুইড ফেজে খুব কাছাকাছি ক্লোজ প্যাক থাকে এরা। তাই দেখো যে ইন্টার পার্টিকেল ডিস্টেন্স এর সঙ্গে এর ডিস্টেন্স বা এর সঙ্গে দেখো এর ডিস্টেন্স খুব কম। ডিস্টেন্স খুব কম হওয়ার জন্য দেখো এখানে অ্যাট্রাকটিভ ফোর্সটা প্রমিনেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, কি বলতে পারি, the origin of viscosity of liquid, the origin of viscosity
origin of viscosity of liquid is intermolecular attractive force. Intermolecular attractive force. এই যেহেতু সেপারেশন বিটুইন দ্য মলিকুল দেখো খুব কম, এই জন্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সের ম্যাগনিটিউডটা খুব বেশি হয়। তাই এটা দিয়ে আমরা ভিসকোসিটির ব্যাখ্যা করতে পারি। ইন লিকুইড ফেজ, in liquid state separation between the molecule এটা দেখো is very small. সেপারেশন বিটুইন দ্য মলিকুল, এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। কিন্তু লিকুইড ফেজে মলিকুলগুলোর মধ্যে সেপারেশনটা খুব কম, তাই কি হয়, ম্যাগনিটিউড অফ অ্যাট্রাকশন এটা খুব বেশি হয়ে যায়। সো দ্য magnitude of attraction is very high. এর জন্য স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য আমরা লিকুইডের ভিসকোসিটি প্রপার্টি অ্যারাইজ করে। ডিউ টু দিস strong intermolecular attractive force. Due to this strong intermolecular attractive force, the viscosity of liquid arises, right? The viscosity of liquid দেখো অ্যারাইজ করে। তাহলে এখানে স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য এই প্রপার্টিটা অ্যারাইজ করছে। এখানে মলিকুলের মধ্যে সেপারেশন খুব কম আছে। ওকে, বলবে কিন্তু গ্যাস ফেজে কি হবে বলো তো? গ্যাস ফেজে দেখো, যদি আমি কথাটা বলি, এখানে কিন্তু দেখো মলিকুলগুলো একটা এখানে আছে, তো দেখো আর একটা অনেক দূরে, আর একটা দেখো অনেক দূরে। তাহলে এরকম যদি দূরে দূরে থাকে, সেখানে দেখো মলিকুলগুলোর মধ্যে সেপারেশন খুব বেশি হয় বলে দেখো এখানে কি ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সটা প্রমিনেন্ট হয় না। তাই গ্যাসের ভিসকোসিটি কারণ হিসাবে আমরা এই আন্তঃআণবিক আকর্ষণ বল বলতে পারি না। আর এখানে বলবো ইন গ্যাসিয়াস স্টেট, separation between the molecule এটা দেখো is very large। তাই কি হয়, ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সের ম্যাগনিটিউডটা খুব কম হয়ে যায়। সো দ্য magnitude of intermolecular attractive force, magnitude of intermolecular attractive force এটা is very small। তাই এই কুইক ইন্টারঅ্যাকশনের জন্য আমরা এই ফোর্সটাকে কনসিডার করি না। ডিউ টু দিস কুইক ইন্টারঅ্যাকশন, we cannot consider
consider কি যে it is the origin of viscosity of gas. We cannot consider কি we cannot consider the origin of viscosity of gas is এটা cannot কি লিখেছি, এটা খুব ইম্পর্টেন্ট, is intermolecular attraction. এটা কিন্তু কনসিডার করা হচ্ছে না। ওকে, বলে বলবে তাহলে আমরা কাকে কনসিডার করতে পারি গো? গ্যাসের ভিসকোসিটি তার অরিজিন কি হবে? দেখো গ্যাসের ক্ষেত্রে কি হয়, এই যে দেখো আমি যদি বিভিন্ন লেয়ার কনসিডার করি, ধরো একটা লেয়ার, তো একটা লেয়ার বা একটা লেয়ার, আমি তিনটে লেয়ার ধরো এ বি সি বলছি, যেহেতু গ্যাস মলিকিউল গুলো খুব র্যান্ডম মোশন করে, একটা লেয়ার থেকে আর একটা লেয়ারে দেখো খুব ইজিলি তারা ট্রান্সফার হতে পারে। ট্রান্সফার হওয়ার সময় মোমেন্টাম ট্রান্সফার হয়, ভরবেগের পরিবর্তন হয়। এই ভরবেগের পরিবর্তনটা কি অ্যাকচুয়ালি গ্যাসের ভিসকোসিটির কারণ হিসাবে বলা হয়, যে মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে। তাহলে এখানে কি বলতে পারি, ডিউ টু র্যান্ডম মোশন, due to random thermal motion the molecules of any layer, এরা কি করতে পারে, দেখো can migrate freely দেখো can migrate freely to the পার্শ্ববর্তী লেয়ারে adjacent layer এই যে can migrate freely to the adjacent layer। তাই দেখো মোমেন্টাম ট্রান্সফার এর সঙ্গে হয়। সো মোমেন্টাম ট্রান্সফার, ভরবেগ, momentum momentum transfer will also take place। momentum transfer দেখো হয়, এটা ইম্পর্টেন্ট, momentum transfer will also take place। এই জন্য অরিজিন অফ ভিসকোসিটি অফ গ্যাস হিসাবে আমরা এই ট্রান্সফার অফ মোমেন্টাম বা চেঞ্জ ইন মোমেন্টামটাকে আমরা কনসিডার করে থাকি। আর অরিজিন অফ ভিসকোসিটি অফ গ্যাস is due to transfer transfer of momentum or change in momentum between adjacent layer বলা হয়। change in momentum between two adjacent layer। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট, অরিজিন অফ ভিসকোসিটি অফ গ্যাস ইজ ডিউ টু এই কথাটা। এখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সটাকে কনসিডার করা হচ্ছে না। ওকে, বলে বলবে গ্যাসের ভিসকোসিটির এক্সপ্রেশন কি সেটা এবার আমার দরকার পড়ছে। তাহলে নেক্সট হলো আমরা হেডিং দিচ্ছি কি, যে এক্সপ্রেশন অফ ভিসকোসিটি অফ গ্যাস।
তার এক্সপ্রেশন, একটা বড় এক্সপ্রেশন আছে, expression of viscosity, expression of viscosity of gas। এটা বলার জন্য দেখো আমি এই রকমের দেখো একটা মডেল কনসিডার করছি, বাট এইটা বলছি একটা মডেল যে আমি দেখো এই রকমের যে ধরো বলছি গ্যাস মলিকুল গুলো এই এক্স অক্ষ বরাবর মুভ করছে, এটা দেখো আমি এক্স অ্যাক্সিস বলি, এইটা দেখো এক্স অ্যাক্সিস, এইটাকে বললাম ডিরেকশন অফ ফ্লো। এটা কি ডিরেকশন অফ ফ্লো অফ গ্যাস, এই ডিরেকশনে মুভ করছে। আমি এইটাকে স্টেশনারি লেয়ার ধরলাম, STATIO, মানে এই এক্স অক্ষ বরাবর আমার স্টেশনারি লেয়ারটা আছে। এই স্টেশনারি লেয়ার থেকে দেখো আমি দেখো এখানে এটাকে ধরো আমি জেড অক্ষ বলি, এই জেড অক্ষ বরাবর দেখো আমি তিনটে লেয়ার কনসিডার করছি, এই একটা লেয়ার, এখানে আর একটা লেয়ার, এখানে দেখো আর একটা লেয়ার। আমি এই একটাকে বললাম এ লেয়ার, একটা বি লেয়ার, সি লেয়ার। আমি এই যে তিনটে লেয়ার বলেছি, তিনটে লেয়ারের মধ্যে দূরত্ব বা ব্যবধানটাকে ওই গ্যাসের মিন ফ্রি পাথ বা গড় মুক্ত পথের সঙ্গে সমান করেছি। গড় মুক্ত পথ বলতে কি বোঝায়, যে দেখো এই লেয়ার থেকে ওই দূরত্ব ট্রাভেল করলে তারপর একটা সাকসেসিভ কলিশন হয়, মানে একটা কলিশন হলো মলিকুলের সঙ্গে র্যান্ডম মোশন করতে করতে যখন আবার যখন একটা কলিশন করে তখন মাঝের এই এল দূরত্ব অতিক্রম করে, তাহলে এই এল দূরত্বের মাঝে কিন্তু আর কোনো কলিশন কিছু হচ্ছে না, এটা যে ফ্রিলি মুভ করছে। তাহলে দেখো এটাকে আমি মিন ফ্রি পাথ বললাম। তাহলে এই লেয়ারে যদি গতিবেগ আমি ভি বলি, বলতে পারবে সি লেয়ারের গতিবেগ কত হবে? কেউ বলতে পারবে? সি লেয়ারে গতিবেগ বেশি পাবো না কম পাবো বলো? স্যার বেশি হবে। বেশি হবে কেন? সি লেয়ারটা স্টেশনারি লেয়ার থেকে দূরে আছে না কাছে আছে? ও হ্যাঁ হ্যাঁ স্যার কম হবে। উল্টো পাল্টা যদি বলেছো না, তাহলে সি লেয়ারটা যেহেতু স্টেশনারি লেয়ারের কাছাকাছি আছে, তাই কি হয় এই লেয়ারের গতিবেগ বি লেয়ার অপেক্ষা কম হয়। তাহলে কতটা কম হবে? ভি থেকে মাইনাস করলাম, দেখো এখানে ভেলোসিটি গ্রেডিয়েন্ট হচ্ছে, ভেলোসিটি গ্রেডিয়েন্টের মান ডিভি বাই ডিজেড, এল দূরত্বে যেহেতু আছে তাই এল একটা মাল্টিপ্লাই করে দেব। ওই কি নিয়ম গো, যে ডিজেড দূরত্বের জন্য গতির পার্থক্য ডিবি হলে এক দূরত্বের জন্য কত আর এল দূরত্বের জন্য কত। একই রকম ভাবে এ লেয়ারের গতিবেগ দেখো আমরা ভি প্লাস ডিভি বাই ডিজেড ইনটু এল বলবো। সবার ঠিক আছে? ঠিক আছে? ওকে, তাহলে আমি যেগুলো বললাম সেগুলো একটু লিখি, কারণ এই ডেরিভেশনটা পরীক্ষায় আসে যে তোমাকে বলবে মিন ফ্রি পাথের সাথে গ্যাসের ভিসকসিটি কি সম্পর্ক, একটা এক্সপ্রেশন ডিরাইভ করো, 3-4 নম্বরের প্রশ্ন হয়। তোমাকে এখানে এখন বলছি যে কনসিডার দেখো গ্যাস মলিকুলস এটা আর flowing কোন দিকে? ইন পজিটিভ এক্স ডিরেকশন, পজিটিভ এক্স অক্ষ দিকে দেখো মুভ করছে। তাহলে আমরা ভেলোসিটি গ্রেডিয়েন্ট কোথায় পাবো গো? পারপেন্ডিকুলার ডিরেকশনে। সো উই গেট velocity gradient কোথায়? ইন পারপেন্ডিকুলার ডিরেকশন। আমি এই এখানে দেখো আমি এটাকে জেড অক্ষ কনসিডার করেছি,
সেম জেড অ্যাক্সিস। এবার আমি তিনটে পরপর লেয়ার কনসিডার করছি জেড অক্ষ বরাবর। কনসিডার থ্রি সাকসেসিভ পরপর SUCCE successive layer. Consider three successive layer along z axis. এগুলোকে ধরো আমি এই A B আর C বললাম, ঠিক আছে? তিনটে লেয়ার কনসেপ্ট করলাম ABC, আর এক্স অক্ষ বরাবর লেয়ারটাকে স্টেশনারি লেয়ার বললাম। Also consider the stationary layer STATIONARY. Stationary layer is along the x-axis. x অক্ষ বরাবর আমি স্টেশনারি লেয়ারটাকে কনসিডার করেছি। তাহলে যদি বি লেয়ারের গতিবেগ v হয়, আমি এটা বলে দিই যে কনসিডার velocity of gas molecule is v in b layer. এবার দেখো এই যে দুটো লেয়ারের মধ্যে যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটাকে আমরা কি মিন ফ্রি পাথ বলছি। অ্যাকচুয়ালি মিন ফ্রি পাথ বলতে কি বোঝায়, যে এখানে একটা দেখো কলিশন হওয়ার পর যে মলিকুলটা এখানে গিয়ে আবার একটা কলিশন করলো, আবার দেখো এখানে একটা কলিশন করছে, এই যে এই দূরত্বটাকে আমরা মিন ফ্রি পাথ বলি। প্রত্যেকটা অ্যাকচুয়ালি মিন ফ্রি পাথ দেখো এটা ফ্রি পাথ বলা হয়, মুক্ত পথ, কিন্তু এই মুক্ত পথের মানগুলো সমান হয় না বলে অ্যাকচুয়ালি এগুলোকে আমরা গড় করি, এটাকে তখন আমরা মিন ফ্রি পাথ বলি। পরপর কতগুলো ফ্রি পাথের গড়কে বলা হয় গড় মুক্ত পথ বা মিন ফ্রি পাথ বলে। তাই আমি এখানে দেখো এদের মধ্যে সেপারেশনটাকে আমি মুক্ত পথের সঙ্গে সমান করছি। The distance between বা the separation between বলতে পারো, the separation between two layer এটাকে ধরো L কনসিডার করলাম, L সেমি, যেখানে হয় Lটা কি, এটা হচ্ছে মিন ফ্রি পাথ, গড় মুক্ত পথ। তাহলে এখানে ভেলোসিটি গ্রেডিয়েন্ট কত হবে, দেখো ডিভি বাই ডিজে, কারণ এটা যে লক্ষ্য বড় বলছি। তাহলে আমি দেখো যেটা ওই স্নেহাকে জিজ্ঞাসা করলাম কি, সো if velocity gradient is gradient বলতে বোঝায় একক দূরত্বে গতিবেগ পার্থক্য কত। তাহলে ওইকে নিয়ম করছি, অতএব for dz সেপারেশনের জন্য ভেলোসিটি ডিফারেন্স কত, ভেলোসিটি ডিফারেন্স DIFABRENC ইজ ডিভি। একের জন্য ভেলোসিটি ডিফারেন্স কত, এটা দেখো ডিভি বাই ডিজে, অতএব এল সেপারেশনের জন্য ভেলোসিটি ডিফারেন্স আমরা দেখো এল ইনটু ডিভি বাই ডিজে বলবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এ এবং সি লেয়ারে গতিবেগ কত হবে, স্টেশনারি লেয়ার থেকে যত দূরে যাওয়া যাবে গতিবেগের মান বেড়ে যায়। সো দ্য ভেলোসিটি অফ গ্যাস molecule in A
অ্যান্ড সি লেয়ার। দেখো এইটা এ লেয়ারের জন্য বেশি পাবো, তাই ভি এর সঙ্গে দেখো এটাকে আমি অ্যাড করে দিলাম। অ্যান্ড সি লেয়ারে দেখো কম পাবো, তাই দেখো আমরা ভি মাইনাস করবো। ভি মাইনাস এর ডিভি বাই ডিজেড, এটা রেসপেক্টিভলি পরপর। দেখো তো সবার ঠিক আছে কিনা? ওকে, বেশ। এবার দেখো আমি ছোট হাতের এম করছি, আর সিস্টেমের মধ্যে ধর বলছি ছোট হাতের এন সংখ্যক মলিকুল আছে। লেট মাস অফ ইচ গ্যাস মলিকুল, মাস অফ ইচ গ্যাস মলিকুল ইজ, এটা ছোট হাতের এম। আর কি ধরলাম, নাম্বার অফ গ্যাস মলিকুল প্রেজেন্ট ইন দ্য সিস্টেম, and number of gas molecule present in the system, এটা আপনারা ছোট হাতের এন সংখ্যা বলছি। in the system is, এটাকে আমি এন বললাম, যে প্রত্যেকটা মলিকুলের মাস এন, এন সংখ্যক মলিকুল আছে। তাহলে বলতে পারবে যে তাহলে এই এন সংখ্যক মলিকুলের মধ্যে কতগুলো মলিকুল ওই বি লেয়ার থেকে এ লেয়ারে যাবে, বলতে পারবে যে এই এন সংখ্যক মলিকুলের মধ্যে কতগুলো মলিকুল এই বি থেকে এ তে ট্রান্সফার হবে, কেউ বলতে পারবে? যে এই যে এন সংখ্যক মলিকুল আছে সিস্টেমেতে, সো এট এনি টাইম নাম্বার অফ গ্যাস মলিকুল ট্রান্সফার ফ্রম বি লেয়ার টু এ লেয়ার কত হবে? সো at any time দেখো আমরা তো এখানে ইকুয়ালি প্রত্যেকটা ডিরেকশন অফ মোশন আর ইকুয়ালি সম্ভাবনাময়, যে এই মুহূর্তে যতগুলো মলিকুল এক্স অক্ষ বরাবর যাচ্ছে ধরে নিতে পারি যে সেখানে কোনো রেস্ট্রিকশন নেই। যেমন দেখো না, যে যখন টিফিন হয় তখন বা তখন খেলার মাঠে দেখবে ছেলেরা র্যান্ডামলি মুভ করছে যেদিকে খুশি, তাহলে তাদের কোনো রেস্ট্রিকশন কিছু নেই, তারা যেদিকে খুশি মুভ করছে। তুমি যদি দেখো খেয়াল করি যে তাদের কিন্তু যে কোনো দিকে তাদের মুভ করার প্রবণতা সমান, তাই এক্স অক্ষ বরাবর যতগুলো মলিকুল এই মুহূর্তে মুভ করছে ধরে নিতে পারি কি ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর একই সংখ্যক মলিকুল মুভ করছে, সিন্স there will have no restriction of velocity। তাহলে দেখো আমি যদি দেখো এখানে তিনটে কার্টেসিয়ান কোঅর্ডিনেট চুজ করি, ভালো করে শুনবে, হ্যাঁ, যে আমি দেখো এখানে এটা বললাম এক্স অক্ষ, এটা বললাম জেড অক্ষ, এটা বললাম ওয়াই অক্ষ। তাহলে এন সংখ্যক মলিকুল দেখো যদি এই 3D তে থাকে, তাহলে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে এই এন সংখ্যক মলিকুলের মধ্যে এক্স অক্ষ বরাবর কতগুলো মলিকুল মুভ করছে তুমি বলো? যদি ইকুয়ালি ডিভাইড করি কত হবে? n/3। তাহলে এক্স অক্ষ বরাবর মুভ করছে n/3, ওয়াই অক্ষ বরাবর মুভ করছে n/3, জেড অক্ষ বরাবর মুভ করছে n/3। দেখো আমি তো বলতেই পারি, ধরো তোমার তিনটে ছেলে আছে, তিনটে ছেলেকে র্যান্ডম মুভ করতে বললাম, তারা তো কোনো রেস্ট্রিকশন নেই, যে যেদিকে পাশে মুভ করছে, তাহলে আমি ধরে নিতে পারি এর মধ্যে